এই করলা তো টাটকা, টমেটো তুমি যা যা পছন্দ করো সবই আছে। চাচা আমাদের আধা কেজি করলা আর আধা কেজি টমেটো দেন। ও শাক, হ্যাঁ হ্যাঁ শাক দুইটা আছে, দুইটা শাক দিয়ে দেন, দিয়ে দেন, 2 মোটা শাক দেন। কি হলো তাড়াতাড়ি দেন। লাউ কত? 60 টাকা। একটা দেন তো। আরে আমি তো আগে আসছি, আমার সদাই আগে দিবেন না। কি হলো কাকা, আমাদেরটা দেন। টমেটো কত করে কাকা? টমেটো 80 টাকা। হাফ কেজি দেন তো। আরে আমিও তো টমেটোই চাইছি আপনার কাছে, অথচ আপনি আমাকে টমেটো না দিয়ে আরেকজনকে টমেটো দিয়ে দিচ্ছেন। আরে আশ্চর্য, কি ব্যাপার? আপনি এদিকে কথা বলেন, আপনি আমাকে সদাই দিচ্ছেন না কেন? মানে আমি বুঝতেছি না তো ব্যাপারটা। দেখছো ব্যাপারটা দেখছো? কাকা উনারা টাকা দিয়ে সবজি নিচ্ছে, আমরা তো ফ্রি নিচ্ছি না, আমরা তো টাকা দিয়েই নিব। আর ওনারা দরদাম করে নিচ্ছে, আমরা তো দরও করি নাই। আমরা আপনার কাছে সবজি চাইছি, আপনি সবজি দিবেন। আপনি আমাদেরকে সবজি না দিয়ে যারা পরে আসলো তাদেরকে সবজি দিয়ে দিলেন। আমাদেরকে আপনার চোখে পড়তেছে না? সমস্যা কি কাকা? আমরা তো দরাদরি আপনার সাথে করি না, আমরা সবজি নিতে আসছি, আপনি আমাদেরকে সবজি দিবেন। আরে আশ্চর্য চাচা, আপনি কথা বলতেছেন না কেন? আপনি কথাও বলতেছেন না, আমাদেরকে সদাইও দিচ্ছেন না, আসলে ব্যাপারটা কি? দেখছো দেখছো তো, আরে কথা বলেন। আরে বাবা কিছু তো বলেন, সবজি দিচ্ছেন না কেন? আমরা কি দাঁড়িয়ে থাকবো? না না, আপনাদের কাছে আমি সবজি বিক্রি করব না। বিক্রি করবেন না মানে? আমরা টাকা দিয়ে নিব না? আরে বাবা আমি জানি তো আপনারা সবজি টাকা দিয়ে নেবেন, আমি আপনাদের কাছে সবজি বিক্রি করব না। বোঝেন না ব্যাপারটা? বয়স্ক মানুষ দেখে কিছু বলতেছি না, একটা লাগাই দেবো কিন্তু। ওই মেয়ে ওই, কারে থাপ্পড় দিবেন? হ্যাঁ কারে থাপ্পড় দিবেন? এই যে পাল্লা দেখছেন, এটা তো বাড়ি দিয়ে মাথা ফাড়া এলাম, চিনে না মারে আইসে আমারে থাপ্পড় দিব। আর আমি হাত পাও লইয়া বাইতে থুইছি না? শুধু আমি না, এই মহল্লার কোন দোকানদার আপনাদের কাছে সবজি বিক্রি করবে না। ভাল লাগতেছে না জানতো ভাই, বিরক্ত একটা। আচ্ছা কাকা, আপনি তো সবার কাছে সবজি বিক্রি করতেছেন, তাহলে আমাদের সাথে আপনি এরকম করতেছেন কেন? ঠিকই তো চাচা, আসলে কেন আমাদের কাছে সবজি বেচবেন না একটু বলবেন? আরে কাকা দয়া করে বলেন না, কেন আমাদেরকে সবজি দিচ্ছেন না? প্লিজ বলেন, মানে এরকম ঘটনা তো মানে কখনোই আমরা ফেস করি নাই, প্লিজ বলেন না। ওই যে আপনার মায়েরে বৃদ্ধাশ্রমে রাখছেন না এই সুন্দরী মহিলার কথায়, এই জন্য আপনার কাছে সবজি বিক্রি করবো না। যান তো যান। কি হলো আবার দাঁড়া রয়েছেন কে? যান মিয়া। আইসে আরে ভাই 2 পিস মুরগি দেন, ডবল টাকা দিব। আশ্চর্য, মুরগি বিক্রি করবে না, সবজি বিক্রি করবে না, মানে আমরা কি খাবো না? চেঞ্জ ভাই কাছে পাকা পেঁপে হবে। আরে ভাই বিক্রি করলে সমস্যা কি? আবার টাকাও না আমাদের দিকে, দেখছো কি অ্যাক্টিভিটিসটা না করতে আসছে। ভাই মিষ্টি কুমড়াটা বিক্রি করেন কেন ভাই? আশ্চর্য, আমি তো আচ্ছা আপনার এটা 20 টাকা, তো আমি 40 টাকা দিব, 100 টাকা দিব দেন। আচ্ছা আমি মানে বুঝলাম না, আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছে না কেন? আচ্ছা দাও আমাদেরকে সবজি দাও। তুমিও আমার কাছে সবজি বিক্রি করবা না? আচ্ছা ঠিক আছে, তোমার ডবল ডবল টাকা দিব আমি, দাও। তাহলে কি আমরা কি না খেয়ে থাকবো? তা আমরা এখন রান্না করবে কি, খাবো কি আমরা? আচ্ছা দেখি তো, সামনে যাই চলো। কি গরম লাগতেছে, চলো ঠান্ডা ঠান্ডা খাবো। এই যে অনেক ঠান্ডা। হ্যাঁ দোকানদার ভাই, এই ভালো দেখে ঠান্ডা দেন তো, অনেক ঠান্ডা দেখে দিবেন। ঠান্ডা নাই আমার কাছে, জান। ঠান্ডা নাই? আরে আপনার ফ্রিজ ভর্তি তো ঠান্ডা, কোল্ড ড্রিঙ্ক সবই তো আছে, আর আপনি বলতেছেন ঠান্ডা নাই। ওই ফ্রিজ ভর্তি ঠান্ডা আছে, এটা অন্য গো লইগা, আপনাকে লইগা না। আপনারা জান, আপনার কাছে বেশ মনে হয়। আরে ভাই কি বলেন এসব? ঠান্ডা বিক্রি করবেন না মানে? আমরা তো টাকা দিয়ে ঠান্ডা নেব, আপনার কাছ থেকে তো ফ্রি নিচ্ছি না। আরে ভাই সবাই তো টাকা দিয়ে কিনে, তাও কিন্তু আমি আপনার কাছে বেচবো না। আর বেচবো না কেন, এটা তো আমার নিজের ব্যক্তিগত ব্যাপার নাকি? আমি বেচবো না, আমার বেচবো না। আরে ভাই আপনি কি বুঝলাম না, আমাদের কাছে বিক্রি করবেন না কেন? দেখেন ভাই, আপনারা কিন্তু জানতো ভাই, এমনি আমার দোকানে আল্লাহ দিলে অনেক বেচা বিক্রি হয়, কিন্তু আপনারা যে ঢুকছেন না, আমার বেচা বিক্রিটা সমস্যা হয়ে যাবে। আমার বেচা বিক্রি আর ভালো হইব না। এতে ভালো হয় কি আপনারা জান গাবে, তাইলে আর অভিশাপটা আমার লাগবো না, অভিশাপটা বেচা দেবো ভাই। আমরা দোকানে এলে তো অভিশাপ লাগবে? বুঝলাম না তো আপনার কথাটা।
কি হয়েছে এটা তো আপনার জানার দরকার নেই। জানার দরকার আছে? আপনার যাইতে বসে যাবেন গা, শেষ। আপনার কাছে বিক্রি করবো না। আচ্ছা ভাই, কি হয়েছে? আজকে আমরা খুবই বিরক্ত। কি হয়েছে বলেন তো? আপনার কাছে আমি কেন বিক্রি করব? আপনি আপনার মার বৃদ্ধাশ্রমে রাখছেন না, এই জন্য আপনার কাছে আমি বিক্রি করবো না। তাকে আছেন কি লেখা? যান না, চলো যান। চাচা, 2টা ডাব দেন তো। আমি আপনাদের কাছে ডাব বেচবো না। ডাব বিক্রি করবেন না মানে? আমরা কি টাকা দিব না? না, ডাব দিব না আপনাকে। চাচা খুবই ক্লান্ত, দেখেন 2টা ডাব দেন তাড়াতাড়ি। আপনার কাছে বেচবো না কাকা। আরে আশ্চর্য, আমাদের কাছে কেন ডাব বিক্রি করবেন না? আমরা কি টাকা দিব না? না, বেচবো না আপনার কাছে। চাচা, আমরা খুবই ক্লান্ত, আমাদের 2টা ডাব খেতে দেন চাচা। আমি আপনার কাছে বেচবো না ডাব। আচ্ছা ঠিক আছে, আপনি ডাব কত করে বিক্রি করেন? আমি আপনার কাছে বেচবো না। আচ্ছা ঠিক আছে, আপনার 2টা ডাব 500 টাকা দিব। তাও প্লিজ চাচা 2টা ডাব দেন তো, দেন। আপনাদের কাছে ডাব বেচবো না। ডাব কত কইরা? ডাব 100 টাকা। আচ্ছা, আমার একটা দেন। 100 টাকা? আশ্চর্য, আমরা 2টা ডাব 500 টাকা বললাম, তাও দিলেন না, অথচ 100 টাকা দিয়ে ডাব বিক্রি করে ফেললেন। চাচা 2টা ডাব দেন আমারে। শুনেন, এই ডাব আপনাদের জন্য না, এই ডাব অন্যদের জন্য। এই ডি আপনাদের কাছে আমি বিক্রি করব না। আচ্ছা আপনি আমার কাছে কেন ডাব বিক্রি করবেন একটু বলবেন? আপনার কাছে ডাব বিক্রি করবো না কেন, এটা কি আপনি শুনতে চান? তাহলে আমি বলবো। জি শুনতে চাই, বলেন। আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন না, এই জন্য আমি আপনার কাছে ডাব বিক্রি করব না। এখন যান, আপনারা যান। আরে যান, টাকায় আছেন কেন? যান এখান থেকে, যান। খুব পাজলড হয়ে গেলাম। আমার না ভীষণ টায়ার্ড লাগছে। শোনো না, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, আর কেউ তো টাকার বিনিময়ে আমাদের কিছু খাবার দিচ্ছে না। শোনো, এভাবে রাস্তায় না হেঁটে চলো বাসায় যাই, রান্না করে কিছু খাই। ঠিক আছে চলো। কি ব্যাপার? আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আপনার এত বড় সাহস! রাসেল! এই রাসেল, এদিকে আসো! সভাপতি সাহেব কেন আমার গায়ে হাত তুললো? তুমি কিছু বলো ওনাকে। সভাপতি সাহেব, আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন? বাপি, আপনি আমার বউকে থাপ্পড় দিলেন? সভাপতি সাহেব, আপনি কিছু বলছেন না কেন? আমার বউকে আমাকে মানে এভাবে নির্যাতন করছে, মারছে। কি হচ্ছে এসব? রাসেল, আমার আব্বু আম্মু কখনো আমাকে একটা ফুলের টুকাও দেয়নি, আর তোমার বাসার কেয়ারটেকার উনি আমার গায়ে হাত তুলতেছে, আর তুমি কিচ্ছু বলতেছো না। আপনাদের সাথে কথা আছে, চলেন ভিতরে চলেন। চলেন, আসেন। সভাপতি সাহেব, বলেন তো আপনি আমাদের সাথে এমন করছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাত সকালে এসে আপনি আমাকে মারছেন, আমার ওয়াইফকে মারছেন, আমরা কি করেছি বলবেন তো? বাপি বলেন। সভাপতি সাহেব এখানে আসছেন আপনাদেরকে একটা ওয়ার্নিং দিতে। ওয়ার্নিংটা হচ্ছে 7 দিনের মধ্যে এই ফ্ল্যাট বিক্রি করে আপনারা এখান থেকে চলে যাবেন। মানে এটা আমার নিজের টাকায় কিনা ফ্ল্যাট, এটা আমি বিক্রি করবো কেন? আর আপনারা আমাকে ফ্ল্যাট বিক্রি করতে বলছেন কেন? কেন আপনাদেরকে যেতে বলছি, এই কৈফিয়ত আমি আপনাদের দেব না। আপনি বলেন। 7 দিনের মধ্যে এই ফ্ল্যাট বিক্রি করে চলে যাবেন, না হলে চাপার সময় আবার থাপ্পড় হবে, কালকে সকালবেলা থাপ্পড় হবে, বিকেলবেলা থাপ্পড় হবে, এইভাবে 7 দিন একের পর এক থাপ্পড় 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 চলবে। রাসেল, আমার মনে হয় ওনারা উল্টাপাল্টা কিছু খায় আসছে, এই জন্য আমাদের সাথে এরকম করতেছে। তুমি এক কাজ করো না, 999-এ ফোন দাও, পুলিশ আসুক, ওদেরকে ধরায় দাও। হ্যাঁ, তাই তো করা উচিত বলে আমার মনে হচ্ছে। এটা তো একটা সন্ত্রাসী কায়দা। এটা মুগের মুলুক, আমাদের ফ্ল্যাট তারা আমাদেরকে বের করে দিচ্ছে। ঘরের ভিতরে ঢুকে আপনি আমাকে মারছেন, আমার ওয়াইফকে মারছেন। আমি হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আইনের রাস্তা তো আমার নিতেই হবে। তুমি তাড়াতাড়ি কল দাও, 999-এ কল দাও। আরে রাখেন আপনার 999। বাপি, 7 দিনের মধ্যেই থাপ্পড় কিন্তু শেষ হবে। 7 দিনের পরে 8ম দিন যেদিন আসবে সেদিন কিন্তু আর থাপ্পড় না, সেদিন আসবে লাঠি। লাঠিতে ঠ্যাক বেঁধে রেখে দেবো, কোনো ডাক্তারও আসবে না চিকিৎসা। আরে না না, শুধু লাঠিতে হবে না। শোনেন, আপনারা যে এই ফ্ল্যাট বিক্রি করে ঢাকা শহরে অন্য কোথাও বাসা নেবেন, সেখানেও কিন্তু আপনাদের শান্তিতে থাকতে দেবো না, ওখানেও আপনাদের টর্চারিং করা হবে। আর শোনেন, আপনি যে অফিস করেন, আপনার অফিসও কিন্তু আমি চিনি, সেখানেও আপনারা শান্তিতে থাকতে দেবো না, বুঝছেন কথা?
আচ্ছা সভাপতি সাহেব, আপনি মনে হয় ভুলে গেছেন এই নির্বাচনে আপনাকে পাশ করানোর জন্য আমি আর আমার হাজবেন্ড কি করি নাই আপনার জন্য। আপনাকে পাশ করানো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দিনে রাত্রে কি পরিমাণে পরিশ্রম করছি, আর আপনি তার এই প্রতিদান দিচ্ছেন। মানে আমাদের ফ্ল্যাট আমরা কষ্ট করে হচ্ছে এটা কিনেছি, আর আপনি আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন এটা আমাকে বিক্রি করার জন্য। মানে আপনি আমাদেরকে উচ্ছেদ করে দিবেন, এটা কোনো কথা হতে পারে? সভাপতি সাহেব, আপনি জানেন না আপনাকে পাশ করানোর জন্য আমি কত মানুষের কাছে শত্রু হয়ে গেছি। সবাই আমাকে বলে যে ওনাকে সভাপতি বানালে তোমার লাভ হবে, কিন্তু আমি মনে করছি এবং আমি মনে করে বিশ্বাস করি যে আপনি সভাপতি হলে আমার জায়গাটা অন্তত ভালো থাকবে। আর সে আপনি কি সভাপতি হওয়ার পরপরই আপনি আমার ঘরে এসে আমাকে মানলেন, আমার ওয়াইফকে মানলেন। আর সভাপতি সাহেব, আমি বুঝতে পারলাম না, আপনি তো খুবই ভালো মানুষ। আমি কত প্রাউডলি বলি যে আমার সভাপতি খুবই ভালো মানুষ। আর সভাপতি সাহেব কেয়ারটেকার তো খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাকে প্রায় বলে যে বাবা তুমি কি নামাজটা পড়ছো। আমি বুঝলাম না, রমজান মাসে উনি আমাকে জিজ্ঞেস করে যে রোজা কিন্তু রাখতে হবে, নামাজ পড়তে হবে, আরো অনেক কিছু তো উনি আমাকে বলে। কিন্তু আমি আজকের বিষয়টা কোনোভাবেই বুঝতে পারতেছি না। সভাপতি সাহেব প্লিজ আপনি আমাকে একটু খুলে বলেন যে আসলে আমাদের দোষটা কোথায়, কি কারণে আপনারা আমাদের হাজব্যান্ড ওয়াইফের উপর এইভাবে একটা অ্যাটাক করছেন, প্লিজ। আর তোমাকে বললাম না ওনারা উল্টাপাল্টা কিছু খায় আসছে, নয়তো তো এরকম ষড়যন্ত্র করার কথা না। আরে রাখেন, কি বলছেন আপনি? উল্টাপাল্টা খাইছি মানে? আরে আমি একটা সিগারেট পর্যন্ত খাই না, জানেন না আপনি? জি আমি তো তাই জানি আপনি সিগারেট খান না, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আজকের আচরণের সাথে আপনার মানে বিগত দিনের কোনো আচরণের তো আমি কোনো মিল পাচ্ছি না। প্লিজ সভাপতি সাহেব, কি হয়েছে, আমরা কি করেছি, আমাদের একটু খুলে বলুন প্লিজ। কি হয়েছে একটু বলেন না, আমাদের একটু খুলে বলেন, আমরা একটু বিষয়টা জানি প্লিজ। আচ্ছা ঠিক আছে বাপি, বলেন। আপনি আপনার মাকে যে সরি আপনি না আপনার এই যে সুন্দরী কেন তো খুঁজছি, উপরটা দেখতে ধলা, ভিতরে তো কালা, ভিতরে তো ফণি মানুষা। গোলাপ আছে না, গোলাপটা উপরটা দেখতে যেমন সুন্দর, আর গোলাপের যে কাঁটা, এই মহিলার ভিতরে তো সেই গোলাপের কাঁটা। এই মহিলা কুচক্রিতে পড়ে আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। শোনেন, সবকিছু বুঝতে পারছেন তো? এটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না, মানবো না, বুঝতে পেরেছেন? এই যে সমস্যাগুলো আপনার হচ্ছে, সব সমস্যার সমাধান হবে যদি আপনার মাকে বৃদ্ধাশ্রম থেকে আপনার বাড়িতে নিয়ে আসেন, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা থাকেন। আয় বাপি, চলেন। ও আবার কি ব্যাপার, পানি নেই কেন? গ্যাসও তো নাই। কি বলো? হ্যাঁ, আগুন ধরতেছে না। কেয়ারটেকারকে ফোন দাও তো। পানি নাই, গ্যাস নেই, কি শুরু হইলো? তাড়াতাড়ি ফোন দাও। হ্যালো কেয়ারটেকার ভাই, কি ব্যাপার? আমাদের বাসায় গ্যাসও নাই, পানিও নাই। লাইন কেটে দেওয়া হচ্ছে। মানে তাহলে এখন আমরা রান্না করবো কিভাবে, আমরা খাবো কি? আপনারা কিভাবে কি করবেন সেটা তো আমি জানি না। লাইন কেন করছেন? এই বেয়াদব, আমাকে কখন আর ফোন দিবেন না। বললাম না লাইন কেটে দেওয়া হচ্ছে। রাখেন ফোন, রাখেন, ফালতু রাখেন ফোন, রাখেন। এই আমার অফিসে বস। হ্যালো, জি ম্যাডাম। আপনি আপনার ওয়াইফকে নিয়ে অফিসে আসেন। কিন্তু ম্যাডাম আমার অফিসে আমার ওয়াইফ কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব হয় আসেন, জরুরি দরকার আছে। জি ম্যাডাম, জি। এই চট করে ড্রেসটা চেঞ্জ করে নতুন একটা ড্রেস পরো। আজকে অফ ডে, আর আমি তোমার অফিসে আরে ভাই, চাকরি বাঁচা দেবো, তাড়াতাড়ি আসছো। চলেন। না যাবো না। কেন যাবেন না? না না, আপনাকে নিয়ে যাবো না। আরে যাবেন না কেন? আমি ভাড়া দিব না। না না, যাবো না। ভাড়া দিব, চলেন। না না, যাবো না। আবার বলে যাবো না, চলেন তো চাচা। না না না, আমি যাবো না। আচ্ছা কেন যাবেন না সেটা বলেন। কারণ কিছু নেই, আমি যাবো না। আশ্চর্য কথা, আমারই নিয়ে যাবেন না কোনো কারণ নেই, এটা কোন কথা হইলো? কেন যাবেন না? না না, যাবো না। হ্যাঁ যাবো। চলেন। আরে যাবো মানে আপনি তো আমার সাথে যাবেন। আরে আপনাকে আমি নেবই না। কেন নিবেন? না না, নেবো না। আরে আমারে নিবেন না কেন? না না, নেবো না আমি। আরে কেন নিবেন না? আরে নেবো না আমি, এক কথা শেষ, নেবো না। আচ্ছা মাথাটা ঠান্ডা করে। না না, আমি নেবো না। আমি কি টাকা দিব না? আর টাকা দিলেও আমি নেবো না। কেন আমাকে নিবেন না? আরে আপনাকে নেবো না আমি, ওই যে আপনাকে যে আপনার মাকে যে বৃদ্ধাশ্রমে রাখছেন না, ওই জন্য আপনাকে আমি নেবো না।
ওকে বাই, টাটা। এভাবে না আর হাঁটা যায় না, সারাটা দিন না খাওয়া, একটা রিক্সা নাই, মানে যাওয়ার মতো কোনো যন্ত্রণা, এইভাবে হাঁটা যায়? সারাটা দিন একটা পানিও খাইতে পারি নাই, কিনা একটা ঠান্ডাও খাইতে পারি নাই, এইভাবে কিভাবে হাঁটবো? আমি পারবো না, আমি যাবো না। আচ্ছা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমার অফিসের বস ডাকছে, আসো যাই, ওখানে খাওয়ার ব্যবস্থা করতেছি। ভাই বস থাকলে তোমার আছে, অফিস তোমার, এখানে আমি কেন যাবো? আমাকে কেন কষ্ট দিচ্ছ? আসো, আসো। আমার ক্ষুধা লাগে, আমি পারবো আচ্ছা না। আচ্ছা, খাওয়ার ব্যবস্থা করতেছি, আসো আসো আসো, খাওয়ার ব্যবস্থা করতেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি থ্যাংক ইউ ম্যাডাম, বসো। ম্যাডাম একটা জিনিস বুঝতে পারলাম না, আমার ওয়াইফ সহ আমাকে অফিসে ডাকলেন, কিন্তু কেন ডাকলেন আমি তো কিছুই বুঝলাম না। আপনাদেরকে তো এখানে আলাপ করার জন্য ডাকা হয়নি, তাই না? অবশ্যই ইম্পর্টেন্ট কোনো রিজন আছে, এজন্য এখানে ডাকা হয়েছে। ম্যাডাম আজকে তো আমার ছুটির দিন, ছুটিটা তো আমি আপনার কাছ থেকে অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এই ছুটির দিনে শুধু আমাকে না, সাথে আমার ওয়াইফকেও আপনি ডাকলেন, কিন্তু কেন ডাকলেন ম্যাডাম? বললাম তো, কোনো না কোনো কারণে তো আপনাকে ডাকা হয়েছে এখানে, তাই না? কালকে থেকে আপনি আর অফিসে আসবেন না। আর শোনেন, রিসেপশনে আপনার একটা চিঠি দেওয়া আছে, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। চাকরি থেকে নোট করা হয়েছে মানে? ম্যাডাম আপনি জানেন এই কোম্পানির জন্য আমি কত শ্রম দিয়েছি, আর আপনি আমাকে খুব প্রাউডলি বলতেন যে রাসেল সাহেব আপনি না থাকলে এই কোম্পানিটা দাঁড়াতো না। আজকে হুট করে আপনি আমাকে বলছেন যে চাকরি থেকে আমাকে নোট করে দিয়েছেন। ম্যাডাম এটা কি করে হয়? হ্যাঁ জানি তো, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু এখন এই কোম্পানিতে আপনার আর দরকার নেই, আপনি এখন আসতে পারেন। ম্যাডাম এইটুকু শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্লিজ ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনি আমার সাথে ফান করছেন। বললাম তো কোনো না কোনো কারণ আছে, এত শুনতে যাচ্ছেন কিসের জন্য? যেটা বলছি সেটা করেন। ম্যাডাম এটা কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? না, খুব বেশি বাড়াবাড়ি হয়েছে কিনা এটা তো কোম্পানি দেখবে, আপনাদের দেখার বিষয় না। আপনারা এখন আসতে পারেন। ম্যাডাম আপনি কোম্পানির মালিক, আপনি যদি আমাকে চাকরিতে না রাখেন আমি চাকরি করতে পারবো না। কিন্তু আমার চাকরিটা কেন থাকবে না, কি আমার দোষটা কি, এটা তো আমার জানতে হবে ম্যাম। আর তাছাড়া আমি আপনার এই কোম্পানিতে আজকে প্রায় 13টি বছর ধরে, আমার মোটামুটি পেনশনের অনেক টাকা জমে গিয়েছে। আমার সেই টাকা, শোনেন, আপনি পেনশনে যতগুলো টাকা পান আপনাকে 1 টাকাও দেওয়া হবে না, আপনি এখন আসতে পারেন। পেনশনের টাকা পাবো না মানে? প্রতি মাসে আমার স্যালারি থেকে তো আমি অনেক টাকা আপনার কোম্পানিতে জমা রাখছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন শোনেন, আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন না, এই জন্যই আপনার চাকরি থেকে নোট করা হয়েছে, আর আপনার পেনশনের সব টাকা ক্লোজ করে দেওয়া হয়েছে। আর এই টাকাগুলো আমি কি করেছি জানেন? আপনার মা যে বৃদ্ধাশ্রমে আছে না, সেই বৃদ্ধাশ্রমে ডোনেট করে দিয়েছি। জি ম্যাডাম, এটা আমি বুঝতে পেরেছি। ম্যাডাম একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আপনার একটু খাবারটা আমি খেতে পারি? না, খেতে পারেন না। আচ্ছা ঠিক আছে, পানিটা একটু খেতে পারি? পানিটাও খেতে পারেন না, আপনি এখানকার কোনো কিছুই খেতে পারবেন না, বুঝতে পারছেন? ম্যাডাম আপনার কোম্পানিতে এত বছর ধরে সততার সাথে আমি চাকরি করছি, আজকে সশরীরে আমার ওয়াইফ আপনার সামনে বসা, আর সে একটু পানি খেতে চাচ্ছে। ম্যাডাম মানে হাউ ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আমি তো আসলে ম্যাডাম কিছুই বুঝতে পারছি না। প্লিজ ম্যাডাম আপনি বলুন আমি কি অন্যায় করেছি, আমার অপরাধ কোথায়? প্লিজ ম্যাডাম আমাকে একটু ধরিয়ে দিন। কারণ তো আমার থেকে বেশি আপনার জানার কথা। আপনারা কোন পর্যায়ে গেছেন জানতে পারছেন একবার? আমার এঁঠো খাবার পানি আমি যেগুলো খেয়ে রাখছি এগুলো এখন খেতে যাচ্ছেন, তাহলে আপনারা কোন পর্যায়ে গেছেন? হ্যাঁ, আপনার বউকে নিয়ে আসার কারণ আছে। আমি তো জানি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপর কাজের প্রতিও অনেক সহনশীল, কাজকামও ঠিকঠাক করেন, কিন্তু আপনি বিয়ে করার পর থেকে আপনার নামাজ পড়া বন্ধ, কাজের প্রতি কোনো মনোযোগ নেই। এই জন্য আপনার ওয়াইফকে আমার দেখার অনেক ইচ্ছা ছিল যে এত সুন্দর ওয়াইফ এসে আপনার কি কি উন্নতি হয়েছে। বুঝতে পারছেন এবার? জি ম্যাডাম বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম এইটার সমাধান কি? হ্যাঁ সমাধান আছে। আপনার মাকে যদি আপনি বৃদ্ধাশ্রম থেকে বের করতে পারেন তাহলে আপনার চাকরি আমি আপনাকে ফিরিয়ে দিব।
বুঝতে পেরেছেন? আপনারা এবার আসতে পারেন। জি ম্যাডাম, আমি সিদ্ধান্ত নিলাম আমার মাকে আমি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসব। চলো। আবার মানে বুঝলাম না, আপনারা কথায় কথায় আমাদের গায়ে হাত তুলতেছেন কেন? আপনারা আবার আসছেন না? এখন আপনারা যা করছেন এটা না বাড়াবাড়ি, আপনারা সহ্যের সীমা অতিক্রম করছেন। খবরদার সভাপতি সাহেব, এটা কিন্তু খুব বেশি হচ্ছে বলে দিলাম। বাপ্পি, আশ্চর্য! চলেন ভিতরে চলেন, কথা আছে। আসেন, আসো তো, আসো। কি ব্যাপার সভাপতি সাহেব, আজকে আবার আপনি আমাদেরকে হাত তুললেন? মগের মুল্লুক সন্ত্রাসী কাম শুরু করছেন আপনারা। ভুলা যায়েন না, আমাদেরও কিন্তু হাত আছে, আমরা কিন্তু আর থেমে থাকবো না। আর এইভাবে চলতেও পারে না। আপনারা বারে বারে আসবেন, আমাদের গায়ে হাত তুলবেন, আমরা কি বসে থাকবো? এভাবে কি মারামারি পাল্টাপাল্টি চলতে থাকবে? আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকার লোক না। আপনারা আমাদেরকে মারবেন, আমরাও কিন্তু উল্টা ধরবো, আমরা ছাড় দিব না। কেন আপনাদের বলা হয়নি সকালে আসার সময় থাবর হবে, যাওয়ার সময় থাবর, আবার দুপুরে বিকেলে আসার সময় থাবর, যাওয়ার সময় থাবর? কি ব্যাপার বাপ্পি সাহেব? সকালে বলে গেছিলাম না আমরা, সকালে আসলাম থাপ্পড় দিলাম, আবার বিকেলে আসলাম থাপ্পড় দিলাম, আবার কালকে সকালে আসবো থাপ্পড় দেবো, বিকেলে আসবো থাপ্পড় দেবো, এইভাবে 7 দিন। 7 দিন পরে 8ম দিনেও যদি না বিক্রি করেন এই প্লাট, তখন কী হবে? এই যে লাঠি, এই লাঠি কিন্তু নিয়ে আসছি। এই লাঠি দেওয়ার পরে ঠ্যাং 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 ভাঙা হবে, ডাক্তার আসবে না, কেউ আসবে না, পড়ে থাকবেন এখানে, কোনো চিকিৎসা হবে না। এই হচ্ছে সে। দেখেন, লাঠি টাঠি দেখানোর দরকার নেই। আপনি বলছেন না আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসলে সবকিছু সমাধান হয়ে যাবে। আমরা যাচ্ছি মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসার জন্য। এই শোনেন, মাকে শুধু বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসলেই হবে না, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া 100% আপনাকে পালন করতে হবে, বুঝা গেছে বাপ্পি? ক্রাইটেরিয়া হচ্ছে সকালবেলা মাকে ঘুমের থেকে উঠাতে হবে, শ্রদ্ধা ভরে তার বুকটুক মুছায় দিতে হবে, প্রয়োজনে ব্রাশ করায় দিতে হবে, শ্রদ্ধা সেবা করতে হবে, তাকে মাকে মায়ের মতো সেবা করতে হবে। তারপরে তাকে সুন্দর করে নাস্তা খেতে দিতে হবে, যদি তার ওষুধ পানি লাগে ওষুধ দিতে হবে, 12টার সময় একটা নাস্তা দিতে হবে। দুপুরবেলা বৌমা তার মাকে মানে শাশুড়ি মাকে নিজের মার মতো করে সুন্দর করে গোসল করাবে, বিকেলবেলা নাস্তা দেবেন। এইভাবে রাতের বেলাও তাই, ওষুধ খাওয়াবেন, ঘুম পাড়াবেন, যদি মাথা ব্যথা করে মাথা টিপে দেবেন, যদি কাপ হাত পা টিপে দেওয়ার প্রয়োজন পড়ে সেটা করতে হবে। সেবা করতে হবে, সেবা, মায়ের সেবা। আমরা কিন্তু এটা সবসময় অবজার্ভ করবো, আমরা কিন্তু পর্যবেক্ষণ করবো যে ঠিকঠাক মতন এই কাজগুলো করা হচ্ছে কিনা, এগুলো কিন্তু করতে হবে। আর আজ থেকেই তো দুজনেই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন। আচ্ছা, আপনি তো আগে নামাজ পড়তেন, এখন পড়েন না কেন? বিয়ের পর থেকে তো আপনি নামাজ পড়েন না। আপনার এই বউকে মানা করছেন নাকি? এই আপনি মানা করছেন? নামাজ পড়তে মানা করছেন? আপনিও আজ থেকে নামাজ পড়বেন, দুইজনই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মায়ের সেবা এবং নামাজ। শোনেন, আপনি প্রতিদিন সকালবেলা অফিস যাওয়ার আগে অবশ্যই মায়ের পায়ে ধরে সালাম করবেন, তার অনুমতি নেবেন, তার মাথায় হাত বুলিয়ে দেবেন, তার কোনো প্রবলেম আছে কিনা শুনবেন। মনে রাখবেন, মায়ের পায়ের নিচে সন্তান। ঠিক আছে, যান তাহলে মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসুন। ঠিক আছে, আমরা যা যা করার মায়ের জন্য সব কিছু করব। আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যাই, আপনারাও আসুন। আর শোনেন, মাকে শুধু বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে নিয়ে আসলেই হবে না, এখানেও ক্রাইটেরিয়া আছে। কি করবেন শোনেন, আপনারা দুইজন যাবেন, মায়ের কাছে গিয়ে প্রথমে আপনি আপনার মায়ের পা ধরে কান্নাকাটি করে মাপ যাবেন, আর সেটা ভিডিও করবে আপনার স্ত্রী। তারপর আপনার স্ত্রী মায়ের পা ধরে কান্নাকাটি করবে, সেটা আপনি ভিডিও করবেন। কিন্তু ভিডিও যে হচ্ছে ওই ভিডিও কিন্তু আমরা দেখব। এমনভাবে মেকি কান্নাকাটি করবেন না যেন যে চোখে পানি দিয়া গিসালেল দিয়া, এটা কিন্তু আমরা ঠিকই ধরে ফেলতে পারবো। অরিজিনাল কান্না, একদম একদম মন থেকে, অন্তর থেকে, যেন শ্রদ্ধাবোধ থেকে কান্নাটা চলে আসে, সেই কান্না আমরা দেখতে চাই। এই যে দেখছেন, হ্যাঁ, ছেলের কি সুন্দর, এই যে কান্না চলে আসছে। কিন্তু আপনার চোখে তো পানি নাই, আপনার তো কান্না আসে নাই, কারণ এখনো আপনি মন থেকে আপনার শাশুড়িকে মায়ের স্থান দিতে পারেননি। ঠিক বোঝা গেছে সবকিছু? এইভাবে কিন্তু আমি দেখতে চাই। মা, আমার তুমি মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করছি। বৃদ্ধাশ্রম থেকে বাসায় চলো মা।
মা আমার তুমি মাফ করে দাও মা। মা আমার তুমি মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করছি। বৃদ্ধাশ্রম থেকে বাসায় চলো মা। মা আমাদেরকে মাফ করে দেন মা, আমরা ভুল করে ফেলছি। চলেন বাসায় চলেন মা, আমরা ভুল করে ফেলছি। সবকিছু মনিটরিং হবে। বাপ্পি বুঝেছেন সব কিছু? ঠিক আছে, যান তাহলে মাকে নিয়ে আসেন। তাহলে ঠিক আছে, তাহলে যান বৃদ্ধাশ্রমে, আপনাদের মাকে নিয়ে আসেন। চলেন বাপ্পি। ওহো বাপ্পি সাহেব, ও ভালো কথা, আজকেই তো শেষ, থাপ্পড় দিলে হবে না। লাঠি আনছেন না? দেন লাঠি, দাম আছে, দেন। কি ব্যাপার মা, আপনি খাবার খাইতেছেন কেন? এই খাবার কি আমি আপনার জন্য রাখছি? আপনি জানেন না এই খাবার আপনার ছেলে খাবে? সারাটা দিন মানুষটা অফিস করে, কষ্ট করে বাসায় আসতেছে, ও খাবে না এটা? খাবারটা তো আমি আপনার ছেলের জন্য রাখছি, আপনি জানতেন না? মা আমার না খুব খিদা লাগছিল। আপনার খিদা লাগছিল, আপনি আমার কাছে চাইতেন, আমি আপনার খাবার দিই না? তোমার তো আমি অনেকবার কইছি, তুমি তোমার দেও নাই খাইতে। আমার খুব খিদা লাগছিল, ওই লেগা এখানে ভাত দিয়ে থাকতে পারি নাই, খাইতে বসে গেছি। এটা খাবেন না, এটা আপনার ছেলে খাবেন। ওঠেন ওঠেন আপনি। আরে আমি আরে উঠতে বলছি, আপনার উঠে আরো আমি উঠে যাবো, আমি একটু খাইতে দাও আমারে। আরে মা, তুমি ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিলা? দেখছো তোমার চোখের সামনে তোমার মা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। আজকে তো তুমি নিজে চোখেই দেখছো, একটু আগে তোমার মামার গলা চেপে ধরছিল, আমি কোনো রকম ভাবে আমার লাইফটাকে সেভ করছি। আমি ওরে ধাক্কা দেই নি বাজান। মা আমি নিজের চোখে দেখলাম তুমি ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিছো। তুমি তো রীতিমতো মিথ্যা কথা বলতেছো মা। না বাজান, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। মা তুমি মিথ্যা বলছো? না বাজান, আমি সত্য কইতাছি। ওই আমার লগে জোরাজুরি করতেছিল, আমার ধাক্কা দিয়ে ফালাইতে নিছিল, আমি ওরে ফালাই নাই। শোনো, তোমার মায়ের সাথে না একই বাসায় থাকা সম্ভব না। হয় এই বাসায় তোমার মা থাকবে, নয়তো আমি থাকবো। আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, কালকে তুমি যখন অফিসে চলে যাবা দেখা গেছে আমার খাবারে বিষময় আমার খাওয়া মায়েরা ফেলবে। না বাবা, আমি এই বাসায় থাকবো না, তুমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসো। এই বাসায় তুমি তোমার মা থাকো, উনার সাথে একই বাসায় থাকা একদমই পসিবল না। মা একটা মেয়ের সাথে ম্যানেজ করে তুমি চলতে পারো না? আচ্ছা ঠিক আছে, তুমি তো ছোটবেলা থেকে অনেক মানুষের সাথে থাকছো, তুমি তো আবার একা থাকতে পারো না। তাহলে যে মা বৃদ্ধাশ্রমে তুমি চলে যাও, টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দিব। ওইখানে তোমার মতো আরো মনে করে 8-10 জন থাকবে, সবাইকে নিয়ে তুমি মিলেমিশে ভালো থাকতে পারবা। তুমি তো একা থাকতে পারো না, এটা তোমার জন্য অনেক ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমি তাই করবো। তারপরেও আমি চাই বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি ভালো থাকো। যাও, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি কালকে রেডি থেকো, আমি তোমার বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। আচ্ছা শোন বাবা, আমি বৃদ্ধাশ্রমে যাব, কিন্তু বাঁচান আমার লেগে তোর কোনো টাকা খরচ করতে হইব না। আমি কালকে সকালে যাবো গা বৃদ্ধাশ্রমে, তুই কোনো চিন্তা করিস। তামান্না, 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 কি হয়েছে? এরকম চেঁচামেচি করতেছো কেন? ঘুম থেকে কখন উঠছো? শোনো, আমার কিন্তু হাতের কাজ সব শেষ, তুমি তাড়াতাড়ি রেডি হও, মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমি জানতে চাই সেদিন যে তুমি পড়ে গিয়েছিলে, আমার মা তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল না তুমি ইচ্ছা করে পড়ে একটা নাটক সাজিয়েছো? তুমি দেখো না, মাই তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিল। তুমি না আমাকে সেভ করছো, মা তোমার গলা টিপে ধরছিল, একটুর জন্য আমি মারাই যেতাম। আবার তুমি এইসব পুরোনো দিনের কথা এখন তুলতেছো কেন? আর এখন আমাকে নিয়ে এইসব ফোর্স করছো কেন? আমি সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই দোষটি আমার মায়ের, না তুই নাটক সাজাইছস আমার মাকে দোষী করার জন্য? তোমার না আমার মায়ের? তোমার মায়ের একটা শয়তান মিথ্যাবাদী কুচক্রী মহিলা, সে আমার ভালো চায় না। আমি ব্যথা পাচ্ছি। তোরা বল, আমার মা মিথ্যাবাদী না তুই নাটক সাজিয়েছিস? বল।
বল বলছি। চারণ ব্যথা পাচ্ছি। বল। ওই দিন মায়ের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। এখন চারণ আমি ব্যথা পাইতেছি। যা মাপচা মাপচা কইতাছি। আমার ভুল হয়ে গেছে মা, আমার আপনি মাফ করে দেন মা। আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দেন মা। না বৌমা, তুমি তো কোনো ভুল করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই, তোমার উপরে আমার কোনো রাগ নাই, তোমার আমি কি মাফ করবো? ভুল করছে আমার পোলায়, অন্যায় করছে আমার পোলায়। মা হ, তুই করছস। তোর আমি সারাটা জীবন কত কষ্ট করে মানুষ করছি, যারে আমি খাইয়া না খাইয়া বড় করছি, মানুষ করছি। সারাটা জীবন নিজের সুখের দিকে তাকাই নাই, মানুষের বাড়িতে কাম করছি, রিক্সা চালাইছি, নিজে না খাই আমার পোলারে খাওয়াইছি। আজকে আমার সেই পোলা আমার কাছে অন্যায় করছে। তুমি কোনো অন্যায় করো নাই বৌমা, তুমি কোনো অন্যায় করো নাই। ওর বাপে মইরা গেছে ছোটবেলায়, সেই তখন থেকে আমি সারাটা জীবন ওর জন্য খালি কষ্টই করে গেছি, নিজের চোখের দিকে তাকাই নাই। যখন অসুখে পড়ছিল 3 রাত 3 দিন আমি খাইয়া না খাইয়া ওর পাশে পড়ে রয়েছি। আজকে সেই বলে আমার বিশ্বাসই করে না। তোরে মানুষ করছি তোরে সুখের লেগা, তোরে ভালো রাখার লেগা, কিন্তু আমার নিজের দিকে আমি তাকাই নাই কোনোদিন। আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমার সুখটা কোনখানে। আমি তোর সুখ দেখতে চাইছি। তুই মানুষ হয়েছোস, তুই টাকা পয়সা কামাইছোস, ফেলাট করছোস, অনেক বড় লোক হয়েছোস। আমার কি হয়েছে? আমি কি পাইছি কত? মা আমার মাফ করে দাও না মা। আমার কাছে মাপছে এখন লাভ নাই। তোরে আমি যে আশা নিয়ে বড় করছিলাম, যে আশা নিয়ে তোরে আমি মানুষ করছিলাম, তার কোনো কিছুই তুই পূরণ করতে পারিস নাই। আর ও তো পরের মাইয়া, ও তো আমার দুঃখ কষ্ট বুঝবো না। তোরে আমি জন্ম দিছি, তোরে আমি মানুষ করছি, ছোটবেলায় ছোট থেকে তোরে আমি না খাইয়া না খাইয়া বড় করছি। তুই যখন আমার কষ্ট বুঝলি না, ও পরের মাইয়া, ও কি বুঝবো? মাগো আমি বুঝা না বুঝা তোর লগে বেলা অন্যায় করছি রে মা। ও মা আমি বুঝতে পারছি, এই কুল ওই কুল দুই কুলে তুই ছাড়া আমার আর কেউ নাই মা। ও মা তুই আমারে মাফ করবি না? আমি কই যাবো? তুই আমারে মাফ না করলে আমি কার কাছে যাবো? কয়া দে আমারে। না বাসা, আমারে তুই মাফ করে দে। আমি তোর কাছে মাফ চাইতেছি। সারা জীবন তো কষ্টই করছি, এখন আর নতুন করে কোনো কষ্ট করতে চাই না। তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছিস না? ঠিক আছে, আমি ঠিক করছি আমি বৃদ্ধাশ্রমে থাকবো। ওইখানে থাকলে ওইখানকার আরো সব মুরব্বী মানুষরা আছে না, আমার মতন বয়স্ক মানুষরা আছে, তাগুলোকে মিলামিশা থাকতে পারলে আমি অনেক শান্তিতে থাকবো। কিন্তু তোর কাছে আমি শান্তি পাবো না। আরে তুই আবার পেটের পোলা, তোর আমি বিশ্বাসই করাইতে পারলাম না যে আমি বউরে ধাক্কা দেই নাই। তোরে আমি জন্ম দিছি, তোরে আমি মানুষ করছি, তুই আমারে বিশ্বাস করলি না। আমি ঠিক করে ফেলেছি। মা মা তোমার লক্ষ্মী মা। মা তুই আমারে মা মা করিস না। মারে ও মা তুই আমারে মাফ করে দে মা। তুই যদি আমারে মাফ না করস আল্লাহ আমারে মাফ করবো না। আল্লাহ আমারে মাফ না করলে আমি তো দোজখে জয়লা পুরা পড়বো মা। ও মা
তোর একবার বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছি, জানোস না পুরো দুনিয়া আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। মানে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি অনেক খারাপ খারাপ দুঃস্বপ্ন দেখছি। না বাজান, তোরা আমি মাফ করতে পারব না, আমার পক্ষে তোরা মাফ করা সম্ভব না। আরে মাফ করতে গেলে সেই মাপটা তোমার অন্তর থেকে আসতে হইব, আমার অন্তর থেকেই তো আসে না। তোর মুখের দিকে তাকাইলে আমার ভিতরে যন্ত্রণা হয়, কষ্ট হয়। এই যে দেখতেছস না, এতক্ষণ ধরে তুই আমার পায়ের কাছে বসে আসছ, তোর দিকে আমি কয়বার তাকাইছি। তোর দিকে তাকাইতে গেলে আমার অন্যদিকে চোখ জায়গা। কারণ কি জানোস? কারণ তোর চেহারার দিকে আমি তাকাইতে পারতাছি না, আমার ভিতরে জ্বলতাছে। তুই আমার মাফ করে দে বাজান, আমি যাইগা। আর কয়দিনই বা বাঁচুম, শেষ কটার দিন আমার একটু শান্তিতে থাকতে দে বাজান। তোর কাছে আমার আর কিছু চাওয়ার নাই, তোর কাছে আমি আর কিছুই চাই না। আমার একটু শান্তিতে থাকতে দে, শেষ সময়টা আমার শান্তিতে থাকতে দে বাজান। মারে মা, আমি তো তোরে শুধু বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছি, তাই আমার এই অবস্থা। আর যারা বৃদ্ধাশ্রমে রাখে বছরের পর বছর তার বাবা মারে, তাকে কি অবস্থা হয় মা? মা মারে দেশ না, একটু মাফ করে দে মা। তুই মাফ না করলে আমি খুঁজে যাবো রে মা। মা মা দেশ না দে মা, লক্ষ্মী মা আমার মাফ করে দে মা। মা মা ও মা, আমার তুই মাফ করে দে মা। ও তাহলে তুই তোর নিজের চিন্তা কইরা আমার কাছে মাপ চাইতাছস? তুই যে অন্যায় করছস তার লেগে মাপ চাইতাছস না? যেটা অন্যায় করছি ওটার লেগে মাপ চাইছি, আমার নিজের স্বার্থের জন্য না। মারে ও মা, আমার ভিতরটা জানি কেমন হাঁসফাঁস লাগতেছে মা। ও মা তুই আমার মাফ করে দে মা, তুই মাফটা করলে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। ও মা মারে। তুই আমার কাছে মাপ চাস কোন মুখে? মা আমি পরে সব যাচ্ছি মা। আমারে ছাড় মা, আমি কইতাছি আমারে ছাড়। মা মাথাটা ঠান্ডা করে আমার না, কথাটা তুই শোনো। আমারে ছাড় মা আমি কইতাছি না আমারে ছাড়। মা সর, আমি পরে সব জানতে পারছি। না সর, মাফ চা। সর সর সর। আমি পরে সব জানতে পারছি মা, আমার ভুল হইছে। না কোনো ভুল হয় নাই, কোনো ভুল হয় নাই। আমি 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 তোর কাছে মাপ চাইতাছি। মা আমি তোর কাছে মাপ না চাইতাছি। মা, তুই আমার না না না, আমি তোর কাছে মাপ চাইতাছি বাজান। মা আমি মাপ চাইতাছি। মা তুমি আমার মাফ করে দাও মা। আমার একটু মুক্তি দে বাজান। না মা না, তুমি আমার একটু মুক্তি দে, আমি একটু শান্তিতে থাকতে চাই। মা না, তোরে জারুম না মা, তোরে জারুম না। স্যার আমি জারুম না। স্যার আমার হাত স্যার, মা আমার হাত স্যার কইতাছি না মা। স্যার। ওর পা ধর মা। লাভ নাই মা। কোনো লাভ করে দে না মা। তুমি কিছু করো নাই বৌমা, তুমি কিছু করো নাই মা। তোমার কোনো দোষ মা নাই। আমার দিকে তাকাও মা, আমার দিকে তাকাও মা। মা আমি তুমি তোর আমারে মাফ করো না। তোর দিকে আমি তাকাইতে চাই না স্যার। স্যার মা, আপনার ছেলেকে আপনি না মাফ করেন সমস্যা নাই, কিন্তু আপনার ছেলের অনাগত সন্তান আমার গর্বে মা। আপনার নাতির জন্য হইলেও মা আপনি আমাদেরকে মাফ করে দেন মা, আমরা অনেক বড় ভুল করে ফেলছি আপনার সাথে মা, আমাদের মাফ করে দেন মা। ও মা, মাকে মাফ করে দেন। আর তো কিছু বলার নাই বাবা, এখন তো আমি অসহায়, এখন আমি নিরুপায়। আমার নাতির লেখা হইলেও তোরে আমার মাফ করতে হইব। ঠিক আছে, আমি তোরে মাফ করে দিলাম।